আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মাইলস্টোনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে যমুনায় 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, যোগ দেয় বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, 87 জন আহতের মধ্যে আইসিইউতে 1 জন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি 7 জন। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং 1 ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে 2-0 টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন 24 জুলাই। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। উদ্ভূত পরিস্থিতিতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 9টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন। উদ্ভূত পরিস্থিতিতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 9টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষ হয়। কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে ব্রিফিং হচ্ছে। আমরা সরাসরি ব্রিফিংয়ে চলে যাচ্ছি। কোনো মতভিন্নতা, বিভেদ কিছুই নাই, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন, রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি, কিন্তু এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে, এটার থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। এই ধারণা আমাদের করা উচিত না, এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের 2টা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন, যে ক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখলে। মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চান।
তো ওনারা বলেছেন, একটা আরেকটা জিনিস হাইলাইট করেছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে। এটা প্রমাণ হচ্ছে ওনারা মাঠে যাই বলুন না কেন, যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখন তো ওনারা এসে হাজির হন। আরেকটা কথা বলেছেন আমাদের মধ্যে যে ঐক্য আছে, এটা আরেকটা প্রমাণ হচ্ছে আমরা তো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে রেগুলার যাচ্ছি, কথা বলছি। ওনারা মূলত আমাদেরকে যে এই মেসেজটা দিয়েছেন চারটা বড় দল, যে রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে ঐক্যবদ্ধ, ওনাদের মধ্যে একতা এবং ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোনো রকম হতাশা, কোনো রকম প্রশ্ন, কোনো রকমের টেনশন থাকার প্রয়োজন নাই। ওনারা আইডেন্টিফাই করেছেন যে দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, যে ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে ওনারা বলেছেন আমাদেরকে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা ওনাদের বলেছি আপনারা মাঠে দৃশ্যমান ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন। এই প্রসঙ্গ, এই সমস্ত কথাবার্তা বলে ভবিষ্যতে যে কোনো প্রশ্নে প্রধান উপদেষ্টা ডাকলেই সবাই আলোচনায় অংশ নেবেন, একসাথে মতামত প্রকাশ করবেন, একসাথে সিদ্ধান্ত নেবেন। এই ধরনের একটা খুব ভালো একটা ঐক্যের আবহর মধ্য দিয়ে আমাদের মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ। দর্শক, ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজনকে আইসিইউ ও একজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। এ সময় প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। আহত হন সেনাবাহিনীরও কয়েকজন সদস্য। টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে, তাদের মধ্যে কোনো নির্মমতা নাই, কিচ্ছু নাই। সন্ধ্যায় পুলিশের রমনা বিভাগের ডিসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যখন তারা ভেতরে গিয়ে যখন গাড়ি ভাঙচুর করলো, তখনই কিন্তু আমরা অ্যাকশনে গেলাম। ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো। চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে। আটক করেছেন? না, আমার জানা মতো এখন পর্যন্ত নাই, আমি করি নাই। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে দাবি করে তারা। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয় বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 68 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে গেলে তাদের 9 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবির সাথে একমত হয়ে বিবৃতি দিয়েছে সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এখনও স্বজনদের আহাজারি। সকালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে 6 দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে। পরে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরিবেশ কিছুটা শান্ত হলে 5 ঘন্টা পর 2 উপদেষ্টা ও প্রেস সচিব বের হতে চাইলেও শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। 9 ঘন্টা অবরুদ্ধ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মাইলস্টোন স্কুল ছেড়েছেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। সরকারের সাথে আলোচনা করতে বুধবার সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন ছাত্র ও শিক্ষক প্রতিনিধিরা। এদিকে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে
এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। এরপর দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পরে স্বাস্থ্য উপদেষ্টাকে সাথে নিয়ে এক ব্রিফিংয়ে আহতদের অবস্থান জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। সাইদুর রহমান জানান বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চুক্তি আছে। সহযোগিতা চেয়ে সিঙ্গাপুরে অনুরোধপত্র পাঠানো হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বুধবার বোর্ড গঠন করে বার্ন ইনস্টিটিউট সহ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। বলেছেন কাউকে বিদেশে নেয়ার প্রয়োজন পড়লে সে ব্যবস্থাও করা হবে। আবারও হাসপাতালের ভেতরে বাইরে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার রাত পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে দগ্ধ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ২০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানান হাসপাতালের পরিচালক। নতুন রোগী 2 জন আসছে সিএমএস থেকে। আমাদের এখানে ৩৯ জন ছিল সকালবেলা, তারপরে 3 জন আসছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, আর বাকি 2 জন এসছে সিএমএস থেকে। এটা সন্ধ্যার পরে পরবর্তী চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেটও জানান পরিচালক। একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিছু নার্স, 2 জন নার্স অন্তত এসে পৌঁছাবে। তাদের সঙ্গে আগামীকাল আমরা সকালবেলা আবার মেডিকেল বোর্ড একটা গঠন করেছি, তাদের সঙ্গে বসে সেই রোগীগুলো নিয়ে আবার আগামীকাল সকালে আমরা নতুন করে অ্যাসেসমেন্ট করব এবং ম্যানেজমেন্ট প্রোটোকল নতুন করে আবার ঠিক। নিখোঁজদের খোঁজে কোনো স্বজন আসেন বার্ন ইনস্টিটিউটেও। আমার বাগনির নাম উম্মে মরিয়ম আফিয়া, ও ক্লাস 3-তে পড়ে, স্কাই সেকশন। গতকালকে থেকে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। 8 বছরের বয়স ছিল। ওর কোনো খোঁজ পান তাহলে এখানে গেটের সাথে বার্ন ইউনিটের হেল্প ডেস্ক আছে, আপনারা ওইখানে প্লিজ একটু খবর জানিয়েন। সেনা সদস্য সহ নিরাপত্তা বাহিনীগুলোর কঠোর ব্যবস্থায় হাসপাতালের অভ্যন্তরে ভিড় নিয়ন্ত্রণ করা গেছে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ আবারও হাসপাতালের ভেতরে বাইরে ভিড় না করার এবং ভিড় হতে পারে এমন কোনো উদ্যোগ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে কুর্মিটোলায় বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিধ্বস্ত বিমানটি প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পুরাতন হলেও ইঞ্জিন ও যান্ত্রিক মেরামতে কোনো আপোষ করে না বিমান বাহিনী। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মরদেহে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে একজন প্রতিনিধি। এরপর সাংবাদিকদের বিমান বাহিনী প্রধান জানান, নিহতের তথ্য গোপনের কোনো কারণ নেই। তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন, সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। ৭৬তম BAFA কোর্সের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিমানযোগে রাজশাহী নিয়ে দাফন করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকপুরীতে পরিণত হয়েছে তুরাগের তারারটেক এলাকা। প্রিয় সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছে তারারটেকের 5 পরিবার, যাদের মধ্যে এক পরিবারই হারিয়েছে 3 শিশুকে। নাজিব বেগের রিপোর্ট। মৃত্যুই সত্য, কিন্তু কিছু কিছু মৃত্যু থমকে দেয় সব কোলাহল। স্বজন হারানোর বেদনা, শোক কান্নায় একাকার তুরাগ থানার তারারটেক এলাকা। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে পরিবারের সবচেয়ে আদরের সন্তানকে। বুকের ধনকে হারানোর ব্যথা কিভাবে সইবেন এই মা? শোকস্তব্ধ
পুরো এলাকা। আমাদের এক পরিবারের তিনটি শিশু চলে গেলেন এই দুনিয়া ছেড়ে। আমরা অনেক আশা ভরসা ছিলেন, কিন্তু আজকে আমরা এক পরিবারের 3টা ছেলেই নাই। এই বাচ্চাটা আমার সামনে দিয়ে গেছে, এটা বাবার সাথে আমি গাছে পেয়ারা গাছে নিচে দাঁড়াই রয়েছি নামাজ পড়ে সকালবেলা। আমি এখানে দাঁড়াইছি, ওর বাবার সাথে গেছে। ওই পাশে আরো 2টা মেয়ে, ওই মেয়েটি ওর মার সাথে গেছে, আর ও গেছে ওর বাবার সাথে সাইকেল দিয়ে নিয়ে গেছে। এই পাশে যারা মারা গেছে সবার বয়স সর্বোচ্চ গেলে 13, এর নিচে। আমাদের এখানে অলরেডি ধরেন বারাইটিয়া যদি হিসাব করেন, বারাইটিয়া আমার এই পাশে 5 জন মারা গেছে। বাড়ির পাশেই পরিবারের 3 সদস্যের অন্তিম যাত্রার প্রস্তুতি। বাদজোহর অনুষ্ঠিত হয় আরিয়ান, বাপ্পি ও উমায়েরের জানাজা। এই পর্যন্ত তো কয়েকবারই দুর্ঘটনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের কানে এই কথা পৌঁছায়। অত্র এলাকায় প্রশিক্ষণ বিমান যাতে না চলে, আর এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার না ঘটে। একই এলাকার ছোট্ট আনিসা ও সাইমাও এড়াতে পারেনি মৃত্যুর নির্মম বাস্তবতাকে। কোনো সান্ত্বনার বাণী যেন যথেষ্ট নয় এই পরিবারগুলোর জন্য। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির পরের দিন ঘটনাস্থল পরিদর্শনে এসে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঘেরাওয়ে 9 ঘণ্টা আটকে থাকার পর সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তায় এলাকা ছেড়েছেন 2 উপদেষ্টা। পুলিশ বলছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিছু জঙ্গি কর্মীদের তৎপরতা, পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার পর মাইলস্টোন স্কুল ও কলেজ এলাকা পরিদর্শনে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়েন 2 উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল ও সিআর আবরার। স্কুল ও কলেজ ভবন ঘেরাও এবং প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে আটকা পড়েন 2 উপদেষ্টা। ছাত্রদের দাবি আদায়ে বুধবার সকালে সচিবালয়ে সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার আশ্বাসের পর অবরুদ্ধ 2 উপদেষ্টাকে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন উত্তরার উপপুলিশ কমিশনার। কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা গোলাবাড়িতে মার শিকার করার চেষ্টা করেছে। আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে। আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা তথ্য সংশ্লিষ্টতা পাই, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডি ক্রাইম সিন সদস্যরা। ঘটনাস্থল ও হাসপাতালে যারা মারা গেছে তাদের সুরতাহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টেমের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষার্থী তানভীর ও হুমায়রার বাড়ি টাঙ্গাইলে। প্রিয়তম সন্তান হারিয়ে 2 শিক্ষার্থীর বাড়িতে চলছে শোক। মাইলস্টোনের 3য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের মানুষও শোকাচ্ছন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে লাইলা ননসিনের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নগরভাত গ্রামে রুবেল মিয়ার ছেলে তানভীর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর ছিল ক্লাসের ফার্স্ট বয় ও ক্যাপ্টেন। ছোট ভাই তাশফিকও একই স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটির পর ছোট ছেলেকে নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছিলেন তানভীরের বাবা। কয়েক মিনিট পরই পান বিমান বিধ্বস্তের খবর। বহু খোঁজাখুঁজির পর তানভীরের মরদেহ পান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কেজি থেকে ওই স্কুলে পড়তেছে, সবসময় ফার্স্ট বয়, ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, আর জীবনেও কখনো এই স্কুল মিস দেয় না। ওর অ্যাটেন্ডেন্স 100% থাকে সবসময়, স্যারদের সব প্রিয়। তানভীরের মৃত্যুতে স্তব্ধ মা লিপি আক্তার। শোকে আচ্ছন্ন নগরভাত গ্রাম। সকালে জানাজার নামাজ শেষে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে মাইলস্টোনের আরেক শিক্ষার্থী হুমায়রার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারির কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশে ছুটে এসেছেন বাবা বনিয়ামিন। যদি সরকারের পদক্ষেপ নিত, ভালো জায়গা যদি যুদ্ধ বিমানগুলো যদি প্রশিক্ষণ করত, তাহলে এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ যেত না। মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে কুনিয়া কওমি মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।
লাইলা নৌশিন, চ্যানেল আই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরীকে নীলফামারীর জলঢাকায় তার গ্রামের বাড়িতে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। অন্তত 20 শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। কঠিন মুহূর্তেও শিক্ষিকার দায়িত্ব ভোলেননি তিনি। দগ্ধ শরীর নিয়ে শিক্ষার্থীদের প্রাণ বাঁচিয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন সাহসী বীরের আত্মত্যাগ ইতিহাসে অমর হয়ে থাকবে। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। দোয়া শেষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দোয়ায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, এমন হৃদয় বিদারক ঘটনায় দলটির স্থায়ী কমিটির সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির সক্ষমতা এবং জনাকীর্ণ স্থানে কেন প্রশিক্ষণ বিমানটি চালানো হলো এসব বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। যে কোনো দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক থাকার কথা বলেছেন এই বিএনপি নেতা। আজকে বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয় এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, একটা প্রশিক্ষক বিমান তাও ফাইটার বিমান, সেই প্রশিক্ষক এমন একটা জনাকীর্ণ শহরের উপরে পাইছে। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে, এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণ থাকতে হয়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর কর্মীরা সহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিনব্যাপী চলবে। মিথিলা নাজনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে। তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার। কারণ যেই করুণ ঘটনাটা ঘটেছে, আমি তো শুধু এক ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না, আমি বাইরের লোক। তো চ্যানেল আইয়ের প্রাঙ্গণে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পারি আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং হঠাৎ কার্যকারিতা হারানো সহ নানা কারণে যুদ্ধবিমান কিংবা বাণিজ্যিক বিমান দুর্ঘটনা হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আকস্মিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে থাকতে পারে বলে মনে করেন যুদ্ধ ও বাণিজ্যিক বিমানের অবসরপ্রাপ্ত পাইলট হুমায়ুন রেজা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর 1972 সালের 4 জানুয়ারি পাকিস্তান আর্মি এভিয়েশনের L-19 বিমান ছিনতাই ও তার পাইলট মেজর কাশেমকে হত্যা করে ভারত এসেছিলেন সে সময়ের সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন রেজা।
1972 সালেই বাংলাদেশে ফিরে আসেন তিনি। বর্তমানে 80 বছর বয়সী হুমায়ুন রেজা বলছেন, F-7 বিজিআই যুদ্ধবিমানের নকশা প্রণয়ন এবং উৎপাদনকারী দেশ চীন। এটি বহুমুখী অভিযান এবং উন্নত প্রশিক্ষণে সক্ষম হালকা যুদ্ধবিমান। কোন জাহাজটা কতদিন ফ্লাই করতে হবে, দে শুড বি নোয়িং বেটার। এখন একটা জাহাজ যেটা আমরা আনলাম বিদেশ থেকে, চায়না বলো অন্য দেশ থেকে, তারা যদি সে জাহাজটাকে আর অপারেট না করে, এটাকে যদি নন ফাংশনাল হয়ে যায়, তারা যে রাইট আপ করে দেয়, ইংরেজিতে বলে এটা চালাবে না, সেই জাহাজটাকে ধরে রেখে আমাদের ট্রেনিং দিয়ে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে তো একটু ইট ডাজন্ট রিয়েলি সাউন্ড গুড। এটা তো যে জীবনগুলো চলে যায় সেগুলো তার ফিরে আসে না। হুমায়ুন রেজা বলছেন, পুরো ঘটনা পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে যুদ্ধবিমানটি হঠাৎ এমন আকস্মিক ত্রুটির শিকার হয় যা থেকে আর শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। বর্ষিয়ান এই পাইলট বলছেন, যুদ্ধবিমান প্রস্তুত করার ক্ষেত্রে এখন অন্যকে আক্রমণ করার চেয়ে নিজেদের উপর আক্রমণ প্রতিরোধের চাহিদাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। ইটস এ মেশিন, ইটস এ ফ্লাইং মেশিন, ইট গোজ আপ ইন দ্য এয়ার, ফ্লাই করবে। তো এটাকে ওই ছেলে খেলা হিসাবে নিলে চলবে না, হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ইটস এ চলমান প্রক্রিয়া। ভালো জাহাজ আনতে হবে, ভালো প্রশিক্ষণ দিতে হবে, সব কিছু হলেই তো একটা ভালো রেজাল্ট পেতে। অভিজ্ঞ এই বিমান চালক বলছেন, যুদ্ধ অথবা বাণিজ্যিক বিমান ক্রয় বিক্রয়ে বৈশ্বিক রাজনীতি যুক্ত থাকে, বাংলাদেশও এর বাইরে নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের সঙ্গে চলমান অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম বিবিসি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অন্তর্বর্তী পরিচালক টিম অফোর্ড চ্যানেল আই কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। পরে দ্বিপাক্ষিক আলোচনায় দুই চ্যানেলের মধ্যে চলমান সমঝোতার পাশাপাশি নতুন উদ্যোগ নিয়েও কথা হয়। চ্যানেল আইকে বিবিসির প্ল্যাটিনাম পার্টনার উল্লেখ করে টিম জানান, সামনে তাদের নতুন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। শাইখ সিরাজ বিবিসির পরিকল্পনাকে স্বাগত জানিয়ে চ্যানেল আইয়ের আগ্রহের কথা জানান। এ সময় বিবিসি বাংলা নিউজ এডিটর মীর সাব্বির এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট নাজমুল আরিফিন উপস্থিত ছিলেন। এবারে আই স্পোর্টস। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্যান্য সংবাদ। চীনের পক্ষ থেকে বাংলাদেশকে 15,400টি কোভিড-19 টেস্টিং কিট উপহার দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা দেওয়া হয়েছে, যা চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হবে। টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিট হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সিলর লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর হালিমুর রশিদ। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ চলবে। কারো চাপাচাপিতে দেশের সম্পদ ব্যবহারে কোনো বাধা মানা হবে না। ঢাকার সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত কর্মী শাহ আলমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির গোলাম রাব্বানী, মহানগর আমির আজম খান সহ অন্যরা। ভারত একটা স্বাধীন দেশ, তাদেরকে আমরা শতবার সম্মান করি, কিন্তু আমরাও একটা স্বাধীন দেশ, আমাদেরকেও সবার সম্মান করতে হবে। আমরা এই মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমরা সবার সাথে সম্পর্কটা সুন্দরভাবে চালাইতে চাই। কিন্তু কেউ যদি আমাদের উপর কিছু চাপাচাপি করে, আমরা কিছুই মানব না ভাই। আমরা এই না মানার কারণেই অনেক মূল্য দিয়েছি, আরও যত মূল্য দিতে হয় তা দিব, কিন্তু জাতির ইজ্জত কারো কাছে বন্ধক দিব না, এটা একদম পরিষ্কার। এবারে নিটোলটার আন্তর্জাতিক সংবাদ।
গাজায় অনাহারে আরও 2 শিশু মারা গেছে। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করার পর উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারের সংখ্যা মারাত্মক আকার ধারণ করছে। গত 24 ঘন্টায় অনাহারে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ইসরায়েলি হামলায় সকাল থেকে 35 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 8 জন খাদ্যের জন্য অপেক্ষমান ছিলেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অনাহার ও চিকিৎসা ব্যবস্থার সাথে লড়াই করে যাচ্ছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে 25টি দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে যৌথ এই বিবৃতি দেয়া হয়। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা। গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নেপালি ছবি মিসিং কেটি হারায়েকো সূচনা। সাফটা চুক্তির আওতায় দীপেন্দ্র গাউসান পরিচালিত ছবিটির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হোসেন। বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত এবং শরীফুল রাজ সুনেহরা বিনতে কামাল অভিনীত নডরাই। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার সাঘাটার বিস্তীর্ণ চরে অনাবাদি জমিতে বাড়ি 4 ও 6 জাতের তিল চাষ করছেন কৃষক। নদী তীরের চরগুলোতে কম খরচে উচ্চ ফলনশীল তিল আবাদে ভালো ফলন পাচ্ছেন তারা, বাজার দরও পাচ্ছেন ভালো। তিলের উন্নত জাত ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ও হলদিয়া ইউনিয়নের যমুনা ব্রহ্মপুত্রের চরে বিভিন্ন ফসল আবাদের পাশাপাশি 2 বছর ধরে তিল চাষ করছেন কৃষক। চলতি মৌসুমে স্থানীয় জাতের সাথে বাড়ি তিল 4 ও 6 চাষ করেন তারা। কৃষি গবেষণার মাধ্যমে আমরা এই উন্নত তিলের বীজ পাওয়ার পরে থেকে আমরা তিল আবাদ করি, ভালো ধরনের একটা সুযোগ সুবিধা আমরা পাই। 1 বিঘা জমিতে তিল চাষে ব্যয় হয় 4 থেকে 5 হাজার টাকা, ফলন হয় 6 থেকে 8 মণ। প্রতি বিঘা থেকে কৃষকের আয় হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা। 5 বিঘা জমি করছি, ইনশাল্লাহ অনেক ফলাফল দেখা যাচ্ছে। ইনশাল্লাহ কাটতে পারলে অনেক আয়জনক হবে, অনেক লাভ আসে। আর খরচ হবে এরকম কোনো আগাছা সাফ করা লাগে না, এটা খালি উন্নত হওয়া অনেক লাভবান। সাঘাটার 2টি ইউনিয়নের চরের 100 কৃষককে তিল চাষ পদ্ধতি প্রশিক্ষণ ও প্রায় 300 বিঘা জমিতে বীজ ও উপকরণ সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমরা উৎসাহিত করতেছি যে খরিফ সময় আমাদের বাড়ি তিল 6, কৃষকদের পর্যায়ে তিলগুলোতে কোনো রোগ নাই, ফলনও ভালো, তেমন স্প্রেও লাগে না, সারের পরিমাণও কম লাগে, সেই ক্ষেত্রে কৃষক অনেক লাভবান। চর উপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণ সহায়তা পাওয়ায় তিল চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। বীজ এবং সার ও কারিগরি সহায়তা প্রদান করেছে। চর এলাকার কৃষকরা মৌসুমী পতিত জমি থেকে তিল চাষ করে তারা লাভবান হয়েছে এবং ভবিষ্যতে তারা তিল চাষ আবাদ করতে তারা আরো বেশি আগ্রহ প্রকাশ করেছেন। বাড়ি 4 ও 6 জাতের তিল চাষের মতো চরের সব ধরনের ফসল আবাদে আধুনিক কৃষি প্রযুক্তি সহ প্রয়োজনীয় সহায়তা দিলে চরে চাষাবাদ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে খুলনায় শুরু হয়েছে 3 সপ্তাহের বৃক্ষমেলা। আয়োজন করা হয়েছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে মেলা। ক্রেতা আকর্ষণে দেশি বিদেশি হাজারো বৃক্ষরাজির পসরা বসিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। পরিবেশ সুরক্ষা ও সবুজ বিপ্লবকে এগিয়ে নিতে খুলনা সার্কিট হাউস মাঠে অযুত বৃক্ষের সমাহার। শোভা পাচ্ছে প্রায় বিলুপ্ত ও হারিয়ে যাওয়া অনেক উদ্ভিদ। গাছ আমাদের অক্সিজেনের সাথে বিভিন্ন খাদ্য উপাদান সরবরাহ করে। আমাদের বিভিন্ন খাদ্য গাছ থেকে আমরা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই। এই গাছ যদি না থাকতো, সুন্দরবন যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই গাছ থেকে ঝড়টা মোকাবিলা করতে পারতাম না। বাংলাদেশের বিভিন্ন বনে অনেক ধরনের বন্যপ্রাণী ছিল, কিন্তু দিন দিন এই বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এই কারণে মানুষদের মাঝে সচেতনতা তৈরি করার কিলিপ কাঁঠাল, সবেদা আছে, G9 কলা আছে, ওডিসি সজনো আছে, যা 12 মাস সজনো হবে। নানান প্রজাতির দেশীয় গাছের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা আন্দোলন বেগবান করার আহ্বান সংশ্লিষ্টদের। সবাই আমরা গাছ লাগাবো, গাছের পরিচর্যা করব, আমাদের পৃথিবীটাকে সবুজ করব, স্নিগ্ধ করব এবং আমরা পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখবো। ধুঁকতে থাকা পরিবেশ প্রতিবেশের ভারসাম্য ফেরাতে বৃক্ষরোপণের অভ্যাসের পাশাপাশি প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। প্রাণ বৈচিত্র্য এবং এই জীব বৈচিত্র্যকে আমরা রক্ষা করব, এর বৈচিত্র্য আরো বাড়িয়ে তুলব, সকলকে অনুরোধ করব আপন স্বজন আপন প্রিয়জন নিয়ে এই বৃক্ষমেলা আমরা দেখব। সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একত্রে কাজ করব। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়ে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 61টি স্টল অংশ নিয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অনলাইন ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে বগুড়া নিউ মার্কেটে কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ASM রায়হান শামীম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম ও অন্যরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থল পৌর পার্ক পরিদর্শন করেছেন 2 উপদেষ্টা ও মন্ত্রী পরিষদ সচিব। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল 10:30টায় গোপালগঞ্জ পৌঁছে প্রথমে জেলা কারাগার, এরপর সমাবেশস্থল, সংঘর্ষ এলাকা, পুরাতন লঞ্চঘাট ও আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এরপর বেলা 12টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক করেন। পরে জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাদের মতবিনিময় করার কথা রয়েছে। নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা বা ওয়াশ ব্লক নির্মাণের যে স্বপ্ন দেখানো হয়েছিল তা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ওয়াশ ব্লক নির্মাণের 1/4 কাজ না করেই বরাদ্দের সিংহভাগ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে 2022-23 অর্থবছরে জেলার লোহাগড়া ও কালিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য জিপিএস প্রকল্পের অধীন ওয়াশ ব্লক নির্মাণ কাজে বরাদ্দ হয়েছিল প্রায় 1,61,00,00,000 টাকা। কাজ শেষ হবার কথা 180 দিনের মধ্যে। সময় পেরিয়ে গেলেও অধিকাংশ স্কুলেই কাজ হয়েছে নামমাত্র। আজ হয় কাল হয় আর আসেই নাই, তাদের ছায়াও দেখি না এবং বারবার আমি অফিসে যে জিজ্ঞাসা করি, বলছে যে কন্ট্রাক্টর করবে না। ছেলে মেয়ের শৌচাগারের যে অবস্থা, ওয়াশ ব্লক হলে তো সেটা আমাদের প্রয়োজনটা মিটে যেত। পর্যাপ্ত টয়লেট নাই, তার কারণে স্বাস্থ্য ঝুঁকি তো বাড়বেই। আমাদের স্কুলে একটা বাথরুম, আর আমাদের স্কুলে সব ছাত্রছাত্রীদের এই একটা বাথরুমে যেতে হয়। আমাদের স্কুলে কোনো ওয়াশ ব্লক নেই, আমরা পাশের বাড়িতে যেতে হয়। আমাদের পরিবেশ দূষিত হয়, এর জন্য আমাদের কলেরা, তারপরে ডায়রিয়া ইত্যাদি রোগ হয়। আসলে আমাদের অনেক সময় চেপে রাখতে হয়, সেটার বদলে আমাদের অনেক সময় ঝুঁকি থেকে থাকে। আর এইসব ঝুঁকির পূর্ণের মাধ্যমে আমরা অনেক ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ি। অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টিকে সরাসরি দুর্নীতি বলতে নারাজ। নিয়মের বাইরে গেলেই হচ্ছে সেটা অনিয়ম। এখন অনিয়ম মানে যে সেটা হচ্ছে আপনার দুর্নীতি, তা কিন্তু নাও হইতে পারে। যে সমস্ত ওয়াশ ব্লকের কাজ এখনো হয়নি বা আংশিক হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। যেহেতু উদ্বোধন অফিসে জানানো হয়েছে এবং আমার মনে হয় তাদের যে নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ঘটনা সত্যি হলে আমরা আমাদের এখান থেকে আমরা উপরে পাঠিয়ে দিব, মিনিস্ট্রিতে পাঠিয়ে দিব। ওনাদের যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, ওনাদের এগেনস্টে যে ব্যবস্থা নেওয়া উচিত
চাকরির শৃঙ্খলা অনুযায়ী সেভাবে ব্যবস্থা নেবেন আশা করি। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা হয়েছে। ইউথ ফর দি সুন্দরবনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় প্রধান আলোচক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক জাকির হোসেন মনি, বিশেষ আলোচক রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন এবং অন্যরা। বক্তারা বলেন, সুন্দরবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, সেই সাথে সুন্দরবন রক্ষায় সবাইকে অবদান রাখতে হবে। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। সে সময় আরও ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য এই গাছটি ভবিষ্যতে বড় হবে এবং এই গাছটির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়ে আরো বেশি অবগত করতে পারবো বলে প্রত্যাশা করছি। এবারে খেলার খবর। মাইলস্টোনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে যমুনায় 4টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, যোগ দেয় বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, 87 জন আহতের মধ্যে আইসিইউতে 1 জন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি 7 জন। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং 1 ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে 2-0 টি20 সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন 24শে জুলাই। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।